আচ্ছা, আমরা পাইপলাইনিং যতটুকু পর্যন্ত পড়েছি, ওখানে তো কারো কোনো সমস্যা নাই আশা করছি, তাই না? আর এছাড়াও আপনাদেরকে আমি আজকে ক্লাসটা শেষ করার পরে আপনাদেরকে আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলোর লিংক দিয়ে দিব। সেখান থেকে সবাই হচ্ছে দেখে নিতে পারবেন যে যে জায়গাটাতে কনফিউশন আছে। আপনাদের প্রত্যেকটা ক্লাসেরই মোটামুটিভাবে রেকর্ড আছে। সো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। পাইপলাইনিং যদি আমরা কমপ্লিটলি বুঝে থাকি তাহলে আমরা হ্যাজার্ড থেকে শুরু করি। হ্যাজার্ডটা আসলে কি, যে আমরা তো পাইপলাইনিং এর যে কনসেপ্টটা পড়েছি তাতে করে বুঝতে পেরেছি সিমালটেনিয়াসলি একসাথে আপনার হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশন আসলে এক্সিকিউট হতে থাকে। তো হ্যাজার্ডটা কখন হয়, যখন হচ্ছে মানে আপনার বিভিন্ন টাইপের হ্যাজার্ড হতে পারে। এই ব্যাপারটা এরকম যে আপনার এমন একটা সিচুয়েশন যেখানে কিনা নেক্সট ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হতে কোনো না কোনোভাবে আর কি কোনো ধরনের একটা বাধা তৈরি হচ্ছে, ঠিক আছে? সেই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে হ্যাজার্ড। আমাদের তিন ধরনের হ্যাজার্ড আছে, একটা হচ্ছে স্ট্রাকচার হ্যাজার্ড, একটা ডাটা হ্যাজার্ড, আর একটা হচ্ছে কন্ট্রোল হ্যাজার্ড। তো স্ট্রাকচারাল হ্যাজার্ড বলতে কি বোঝায়, যে যখন আপনার কোনো একটা রিসোর্স বিজি, ঠিক আছে? আমাদের রিসোর্স বলতে আমরা যদি এখানে একটু আসি, যে আমাদের পাইপলাইনিং যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে এই সম্পূর্ণ ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পার্টটাকে আমরা টোটাল ৫টা ভাগে ভাগ করতে পারি। তো এই ৫টা স্টেজের কাজই কিন্তু কোনো না কোনো একটা রিসোর্সের মাধ্যমে হচ্ছে কমপ্লিট হয়ে থাকে। যেমন ইনস্ট্রাকশন ফেসিং এর টাইমে আপনার প্রোগ্রাম কাউন্টার এবং হচ্ছে ইনস্ট্রাকশন মেমোরি ইনভলভ থাকে। ইনস্ট্রাকশন ডিকোডের টাইমে আপনার হচ্ছে রেজিস্টার ফাইল যেটা আছে সেটা ইনভলভ থাকে। তো এভাবে করে আমাদের যে রিসোর্সগুলো আছে সেগুলোর ভিতর থেকে কোনো একটা রিসোর্স হয়তো রাইট নাও অন্য একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, বাট আপনার এখন বর্তমানে সিচুয়েশনটা এমন যে ওই সেম রিসোর্সটাকে অন্য একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের জন্য দরকার। তো এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রাকচার হ্যাজার্ড বা স্ট্রাকচারাল হ্যাজার্ড। ডাটা হ্যাজার্ডটা হচ্ছে এরকম যে আপনার কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের একটা স্টেজে এমন কোনো একটা ডাটা দরকার যেটা কিনা আসলে আপনার প্রিভিয়াসলি এক্সিকিউট হচ্ছে এরকম একটা ইনস্ট্রাকশনের আউটপুট, ঠিক আছে? ওই আউটপুটটা আমাদের হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনের ইনপুট হিসেবে কাজ করছে, বাট আমরা জানি কি যে সম্পূর্ণ ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন কমপ্লিট না হলে তো আউটপুটটা জেনারেট হবে না, তাই না? তো যখন এই ধরনের সিচুয়েশন হয় যে আমার এরকম একটা ডাটা প্রয়োজন যেটা আসলে এখনো পর্যন্ত প্রসেস হয়নি, কমপ্লিটই হয় নাই, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডাটা হ্যাজার্ড। আচ্ছা, কন্ট্রোল হ্যাজার্ডটা কি? কন্ট্রোল হ্যাজার্ডটা হচ্ছে যে ডিসাইডিং অন কন্ট্রোল অ্যাকশন ডিপেন্ডস অন প্রিভিয়াস ইনস্ট্রাকশন। প্রিভিয়াস ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে একটা কন্ট্রোল অ্যাকশন ডিসাইড করতে হবে। এখন প্রিভিয়াস ইনস্ট্রাকশনটা যদি আপনার কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনি ফার্দার যেই কন্ট্রোলটা হবে বা কন্ট্রোল ইউনিট থেকে যা কিছু আপনার কন্ট্রোল করা হবে সেই ডিসিশনটা কিন্তু সহজে নেওয়া যায় না। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ হ্যাজার্ড। হ্যাজার্ড আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা থিওরিটিক্যাল একটা পার্ট। তো আমরা থিওরিটিক্যাল পার্ট এভাবেই প্রশ্নে পাবো, আর সেভাবে আপনাদেরকে আর কি অ্যান্সার করতে হবে। সো কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝলেই হবে। তো আমরা ছোট ছোট করে প্রত্যেকটা হ্যাজার্ড নিয়ে হালকা পাতলা একটু ডিসকাশন করব। তো স্ট্রাকচার হ্যাজার্ডটা কিরকম হবে, আমি অলরেডি আপনাদেরকে যেমনটা বললাম যে রিসোর্স নিয়ে আর কি আপনার একটা কনফ্লিক্ট সিচুয়েশন ক্রিয়েট হবে, যে একটা রিসোর্স একসাথে হয়তো একটা রিসোর্স একসাথে একের অধিক ইনস্ট্রাকশন আসলে এক্সিকিউট করতে চাচ্ছে। যেমন একটা সিঙ্গেল মেমোরির সময় যদি আপনার লোড স্টোর দুইটাই আমরা একসাথে করতে চাই তখন কিন্তু আপনার হচ্ছে লোড স্টোর এই টার্মটা কোথায়, মানে এই পার্টটা কোথায় হয় বলেন তো? এটা কিন্তু আমাদের ডাটা মেমোরিতে হয়। তো যদি আমরা একই সাথে এই দুইটা টাস্ক পারফর্ম করতে চাই তখন কিন্তু আপনার কি হবে, এই স্ট্রাকচারাল হ্যাজার্ডটা ক্রিয়েট হবে। সো এটার সলিউশন হিসেবে আমরা কি করতে পারি, এটার সলিউশন হিসেবে আমরা সেপারেট ইনস্ট্রাকশন এবং ডাটা মেমোরি বা ডাটা ক্যাশ কিন্তু ব্যবহার করতে পারি। ডাটা হ্যাজার্ডটা কি? ডাটা হ্যাজার্ড বললাম যে আপনার প্রিভিয়াস ইনস্ট্রাকশনের একটা আউটপুট বা একটা রেজাল্ট যেটা হয়তো আপনি পরবর্তী একটা ইনস্ট্রাকশনে ব্যবহার করবেন। আমরা প্রথমে এখানে ইনস্ট্রাকশন দুইটার দিকে খেয়াল করি, আমাদের ডাটা হ্যাজার্ডটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে এখানে আমার যে রেজিস্টার তিনটা আছে সেখানে T0 এবং T1 এই দুইটা ভ্যালু যোগ করে আমরা কোথায় রাখছি, আমরা রাখছি S0 তে। এবং পরবর্তী যে ইনস্ট্রাকশনটা আছে আমাদের, এই ইনস্ট্রাকশনে আমরা দেখতে পাচ্ছি যে S0 থেকে আমরা হচ্ছে T3 বিয়োগ করব, এরপর হচ্ছে T2 তে সেই রেজাল্টটাকে রাখবো।
তার মানে কি এই আমাদের প্রথম ইনস্ট্রাকশন থেকে এই যে S0 যেই রেজিস্টারটা আছে যেখানে কিনা আমরা হচ্ছে যোগফলটাকে রাখবো, সেই ভ্যালুটা কিন্তু আমার এই সাবট্রাকশন ইনস্ট্রাকশনে লাগবে, কারণ আমরা S0 থেকে তখন অন্য আরেকটা রেজিস্টার T3 এর ভ্যালু সাবট্রাক্ট করব। তো আপনার এই জায়গায় ডাটা হ্যাজার্ডটা তৈরি হবে কিভাবে দেখেন, আমাদের তো টোটাল 5টা স্টেপ আছে, এগুলো দেখানো হচ্ছে এখানে ইনস্ট্রাকশন ফেজ, ইনস্ট্রাকশন ডিকোড, এক্সিকিউশন, এরপর হচ্ছে মেমোরি, এরপর হচ্ছে আপনার রেজিস্টারে যে আমরা রাইট ব্যাক করি সেটা। তো এই 5টা স্টেপের ভিতরে যদি আমরা পাইপলাইনিং মেনটেন করে পরপর এই দুটো ইনস্ট্রাকশন এক্সিকিউট করা শুরু করি, তাহলে যেটা হবে দেখেন যে আমার প্রথমে তো ইনস্ট্রাকশন ফেচিংটা হলো, এরপর ইনস্ট্রাকশন ডিকোড যখন হবে তখনই কিন্তু আমার কি হওয়ার কথা, নেক্সট আমার যে এখানে সাবট্রাকশন ইনস্ট্রাকশনটা ছিল সেটা এক্সিকিউশন শুরু হয়ে যাবে। তো যদি আমার শুরু হয়ে যায় এখানে, তাহলে কি হতো, এখানে হচ্ছে এই স্টেজে আমার হচ্ছে ইনস্ট্রাকশন ফেচিংটা হতো, এবং যখন আপনার প্রথম ইনস্ট্রাকশনটা এক্সিকিউশন হবে তখন হচ্ছে আমার ইনস্ট্রাকশন ডিকোডের যে কাজটা আছে সেটা শুরু হয়ে যেত। তো আমার ইনস্ট্রাকশন ডিকোডিং শুরু হয়ে যাওয়ার পরে আপনার এই যে থার্ড স্টেপে মানে সেকেন্ড ইনস্ট্রাকশনের জন্য থার্ড স্টেপ যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে এক্সিকিউশনের সময় কিন্তু আপনার কি দরকার হতো, আপনার কিন্তু S0 এর ভ্যালুটা দরকার। কিন্তু আপনি দেখেন খেয়াল করে প্রথম ইনস্ট্রাকশনটা যতক্ষণ পর্যন্ত না এই ফিফথ নাম্বার স্টেজে যাবে, যতক্ষণ পর্যন্ত না সে S0 তে এই সামটাকে অ্যাডিশন যেটা পারফর্ম করছেন আপনি T0 এবং T1 এর ভিতরে, এটার যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে যতক্ষণ পর্যন্ত না সে রেজিস্টারে রাইট ব্যাক করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু S0 অ্যাভেলেবেল না। সো এতে করে যেটা হবে যে যদি আমাদের এটা সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হতো, এই সাবট্রাকশনে কিন্তু আপনার একটা ডাটা হ্যাজার্ড ক্রিয়েট হয়ে যেত, কারণ যেই ডাটাটা আমার এখন দরকার সেই ডাটাটা কিন্তু অ্যাভেলেবেল না। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করেছি দেখেন, এটাকে প্রিভেন্ট করার জন্য এখানে কিন্তু আমরা কিছু বাবল ইউজ করেছি। বাবল দেওয়ার মাধ্যমে আমরা আসলে কিছু টাইম ওয়েস্ট করেছি, ঠিক আছে। এখানে কিছু টাইম ওয়েস্ট করেছি দেখেন, আমাদের কিন্তু এখানেও একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতো, এখানে আরেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতো। টোটাল দুইটা ইনস্ট্রাকশনকে মানে ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার যে টাইমগুলো আছে বা যেই ফেজটা আছে সেই পুরোটাকেই কিন্তু আমরা বাবল দিয়ে ভরে রেখেছি। দেখেন আমাদের সেকেন্ড ইনস্ট্রাকশনটা কিন্তু এই যে এই টাইমটা থেকে শুরু হতো, আমরা জানি পাইপলাইনের কনসেপ্ট থেকে আমরা এতটুকু কিন্তু জানি যে প্রথম ইনস্ট্রাকশনের যখন প্রথম রিসোর্সের কাজ শেষ হয়েছে তারপরে হচ্ছে সেকেন্ড ফেজ থেকে বা সেকেন্ড স্টেজ থেকে হচ্ছে আমাদের সেকেন্ড ইনস্ট্রাকশনের ফার্স্ট ফেজটা এক্সিকিউশন শুরু হয়। তো আমরা এখানে যেটা করেছি যে আমাদের যেহেতু আপনার এই রাইট ব্যাক হওয়ার পরেই S0 ভ্যালুটা অ্যাভেলেবেল হবে, যেটা কিনা আমরা ইনস্ট্রাকশন যখন ডিকোড করব তখন লাগবে, এবং এই এক্সিকিউশনের সময় তো অবশ্যই লাগবে। সো এই কারণে আমাদের প্রয়োজন অনুসারে এখানে যতগুলো ইনস্ট্রাকশনের সমান টাইম আমাদের স্কিপ করা দরকার সেই জায়গাগুলোতে আমরা কিছু বাবল দিয়ে আপনার ওই টাইমটুকুকে স্কিপ করলাম। এই বাবলগুলো কি করেছে, প্রত্যেকটা এই যে টাইম স্লট যেগুলো আছে দেখেন সেই টাইম স্লটগুলোকে কিন্তু একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হলে যেভাবে টোটাল 5টা স্টেপ সে আপনার এক্সিকিউট করতো, এরপরে হচ্ছে আপনার নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট হতো, ঠিক সেম সেইভাবেই কিন্তু কি করেছে তারা কিন্তু এই জায়গাগুলোকে অ্যালোকেট করে মানে কিছুটা টাইম সে হচ্ছে এখানে ওয়েস্ট করেছে। এরপরে যখন আপনার রাইট ব্যাক হয়ে যাবে, রাইট ব্যাক হওয়ার পরে কিন্তু আপনার S0 অ্যাভেলেবেল। সো আপনি যখন এই যে এই স্টেপে যখন আপনার রাইট ব্যাকিংটা কোন স্টেপে হচ্ছে দেখেন, এই যে 800 থেকে 1000 এই টাইমটাতে রাইট ব্যাক হওয়ার পরে এখানে কিন্তু আমরা যখন ইনস্ট্রাকশন ডিকোড করব আমরা দেখব যে ইনস্ট্রাকশন ডিকোডিং এর টাইমেই তো আমরা দেখব আমাদের A0 এবং T3 কে হচ্ছে আপনার রিড করতে হবে, তাই না, সাবট্রাকশন করার জন্য। তো তখন কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু নেক্সট স্টেপে পাঠাতে পারবো এক্সিকিউশনের জন্য, মানে সাবট্রাকশন অপারেশনটা পারফর্ম করার জন্য কিন্তু আমরা পাঠাতে পারবো। সো মেইনলি আমার এই ভ্যালু দুইটা না সরি S0 কে দরকার হচ্ছে কখন, এই যে এক্সিকিউশন যেই স্টেজটা আছে সেই স্টেজে। সো আমাদেরকে এখানে বাবলগুলো এমনভাবে দিতে হবে সো দ্যাট এই এক্সিকিউশন স্টেজটা যখন আসবে তার আগেই যেন আমার S0 টা অ্যাভেলেবেল হয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেজে কিন্তু আমার S0 রাইট ব্যাক হয়ে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো তখন আমরা যখন ইনস্ট্রাকশন ডিকোড করব তখন আমরা এটাকে পাবো এবং এটাকে ফার্দার প্রসেসিং এর জন্য আমরা নেক্সট স্টেজে পাঠাতে পারছি। সো এখানে ডাটা হ্যাজার্ডটাও দেখানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি কিভাবে এই ডাটা হ্যাজার্ড থেকে মানে ডাটা হ্যাজার্ডটাকে হ্যান্ডেল করতে পারেন সেটাও দেখানো হচ্ছে, ঠিক আছে। বাবলের মাধ্যমে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। সো এখানে একই সাথে আপনার প্রবলেম এবং সলিউশন দুইটাই দেখানো হচ্ছে, পরীক্ষায় আসলে সুন্দর মতো এইভাবে করে আপনি দেখিয়ে দিবেন। আপনার কাছে যদি মনে করেন যে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন দুইটাকে আপনার বুঝতে হবে যে কোন স্টেজে যাওয়ার পরে কোন ভ্যালুটা আপনার দরকার। সো সেভাবে করে প্রয়োজন অনুসারে কতগুলো বাবল বা কতগুলো ইনস্ট্রাকশনের জন্য আপনি বাবল ক্রিয়েট করার পরে প্রবলেমটা সলভ হবে সেভাবে বুঝে আপনাকে এটা ড্র করতে হবে।
এরপর ফাইনালি আমাদের কন্ট্রোল হ্যাজার্ড, এটা তো আমরা হচ্ছে অলরেডি বলেছি। তো এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্রাঞ্চিং টাইপের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই জায়গাগুলোতে হচ্ছে আপনার এই কন্ট্রোল হ্যাজার্ডটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনটা যখন আমরা ফেস করতে থাকি তখন কিন্তু আপনার এই জিনিসটা ব্রাঞ্চিং এর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট। আমরা যদি একটু ব্যাকওয়ার্ডে গিয়ে ব্রাঞ্চিং দেখে আসি, যেমন এটা ছিল আমাদের ব্রাঞ্চিং এর কন্ট্রোল ইউনিট সহ একটা ফিগার। তো এই ফিগারে আমরা দেখেছি যে আমাদের তো প্রোগ্রাম কাউন্টারের কাজ কি কন্টিনিউয়াসলি হচ্ছে যে আপনার নেক্সট যে ইনস্ট্রাকশনটা থাকে সেটার মেমোরি অ্যাড্রেসটাকে তার ভিতর হোল্ড করা। সো আমাদের কিন্তু প্রোগ্রাম কাউন্টার থেকে কন্টিনিউয়াসলি 4 অ্যাড হতে থাকে সো দ্যাট আমরা নেক্সট ইনস্ট্রাকশনটাকে ফেস করতে পারি। বাট যখন আপনার ব্রাঞ্চিং হবে তখন কিন্তু এই জিনিসটা আপনার আরেকটা পার্টের উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? যে যদি আমার এলইউ থেকে 0 আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কন্টিনিউয়াস ইনস্ট্রাকশন থাকে আমরা কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারি না। আমাদেরকে কিন্তু অন্য কোনো একটা লেভেলে যেতে হয়। যদি আপনারা ভুলে গিয়ে থাকেন আমি এখানে আবার লিখে দেখাচ্ছি যে যদি আমাদের ইনস্ট্রাকশনটা এরকম হয় যে বিইকিউ মানে ব্রাঞ্চ ইকুয়াল ধরে নিচ্ছি আমরা দুইটা রেজিস্টারের ভ্যালু এখানে ধরে নিই যে S0 এবং S1 এই দুটো যদি আমাদের ইকুয়াল হয় তাহলে আমরা হচ্ছে নতুন একটা লেভেলে যাব। সেই লেভেলটা কত ধরে নিচ্ছি আমরা সেটা L1। তো এই যে L1 এটা কিন্তু আপনার কন্টিনিউয়াস ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় না, ঠিক আছে? L1টা কিন্তু আপনার অন্য কোনো একটা জায়গায় থাকে। সো আপনার এই যে এই অপারেশনটা হবে, ঠিক আছে? আমাদের ব্রাঞ্চিং এর অপারেশনটা কিভাবে হয় আমরা জানি, দুটো রেজিস্টারের ভ্যালু বিয়োগ করার মাধ্যমে, তাই না? তো আমরা যতক্ষণে হচ্ছে 0 পাবো, আমরা যদি 0 পাই তাহলে কিন্তু দেখেন আমরা ইনস্ট্রাকশন অন্য কোনো একটা কিন্তু ক্যালকুলেশন করব যে L1 এ আমার যে ইনস্ট্রাকশনটা আছে সেইটাকে কিন্তু আমরা তখন চাইবো প্রোগ্রাম কাউন্টারে, তাই না? কিন্তু প্রোগ্রাম কাউন্টার কন্টিনিউয়াসলি কি করছে, তার যে নেক্সট ইনস্ট্রাকশন থাকে সেটাকে সে পাওয়ার জন্য কন্টিনিউয়াসলি তার সাথে হচ্ছে 4 যোগ করে সে হচ্ছে নতুন মেমোরি অ্যাড্রেসটাকে পাঠাতে থাকে। বাট এইটা কিন্তু আপনার কোথায় ডিপেন্ডেন্ট, এটা কিন্তু আপনার এই যে এলইউ থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুট এখানে এন্ড গেটে যাবে এবং তারপরে হচ্ছে এখানে মাল্টিপ্লেক্সারে কি সেট হবে সেটার উপর ডিপেন্ডেন্ট। তো আমাদের কন্ট্রোল হ্যাজারটা আমরা কি রকম পড়েছিলাম, কিসের উপরে ডিপেন্ডেন্ট আমরা একটু দেখি। কন্ট্রোল হ্যাজারটা যখন আমরা পড়লাম আমরা কিন্তু দেখলাম যে কন্ট্রোল অ্যাকশনটা হচ্ছে অন্য কোনো একটা আপনার ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ডেন্ট। যে আপনার আগের ইনস্ট্রাকশনটা যদি প্রপারলি এক্সিকিউট হয় তাহলে বুঝতে পারবেন যে আপনি নেক্সটে আসলে কোন কন্ট্রোল অ্যাকশনটা নিবেন। তো আমাদের ব্রাঞ্চিং এর সময় দেখা যায় যে এই ধরনের একটা সিচুয়েশন যেহেতু এখানে আছে, সো এই জায়গাটাতে আমাদের এই কন্ট্রোলিং হ্যাজারটা তৈরি হয়ে থাকে। সো দ্যাটস ইট, কন্ট্রোল হ্যাজার্ড পর্যন্তই আমাদের আসলে হ্যাজার্ড দেখানো হয়েছে। সো এতটুকু পর্যন্ত যদি আমরা পড়ি তাহলেই শেষ আমাদের ডাটা পাথ।